আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের প্রথম অধ্যায়ের ৫ পৃষ্ঠা পর্যন্ত ম্যাথগুলো করিয়েছিলাম। তো এখন আমরা ৫ পৃষ্ঠার বাকি অংশ থেকে আমরা করব যে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলছে। আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা মানে ১ থেকে শুরু লক্ষ লক্ষ পর্যন্ত, তাই না? মানে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। পূর্ণ সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হলো ১, ২, ৩, ৪ এগুলো। এখন ২টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে দেখাইতে হবে। এখান থেকেও একটা সংখ্যা ২ আছে। এখন আমরা যদি ২ থাকে সংখ্যাটা, আমি যদি ১ স্কয়ার আর ১ স্কয়ার করি, তাহলে দেখো এই যে ২ টা সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা, এই একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই ২ টার বর্গ, দেখো ১ স্কয়ার হলো, এটা তো বর্গ বোঝাচ্ছে, ১ স্কয়ার এটাও বর্গ বোঝাচ্ছে। তাহলে ২ টি এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, দেখো ১ স্কয়ার করলে ১, ১ স্কয়ার করলে ১, ১ আর ১ যোগ করলে ২ হয়। তাহলে ২ সংখ্যাকে আমরা এভাবে দেখাইতে পারি। এভাবে ৫ সংখ্যাকেও কিন্তু দেখানো যায়। যেমন ১ স্কয়ার করলে হয় কত? ১, আর ২ স্কয়ার করলে হয় ৪, ৪ আর ১ যোগ করলে ৫। এভাবে যেমন ৮ কে করা যায় ২ স্কয়ার আর ২ স্কয়ার, ২ স্কয়ার হলো ৪, ২ স্কয়ার হলো ৪, ৪ ৪ হলো ৮। আবার ১০ দেখো, ১ স্কয়ার হলো ১ আর ৩ স্কয়ার হলো ৯, তাহলে ৯ এর ১ ১০। এভাবে ১৩ দেখো, ২ স্কয়ার করলে ৪, ৩ স্কয়ার করলে ৯, ৪ আর ৯ যোগ করলে ১৩। তাহলে এভাবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, দেখো কি ১ থেকে ১০০ পর্যন্ত মোট ৩৫টি সংখ্যাকে এই ২টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে দেখানো যায়। তার মানে ১ থেকে ১০০ পর্যন্ত কয়টা সংখ্যাকে দেখানো যায়? এই ৩৫টি সংখ্যাকে এভাবে প্রকাশ করা যায়। তো আরো কিছু স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে ২ বা ততোধিক উপায়ে দেখানো যায়। যেমন দেখো ৫০ কে আমরা ২ ভাবে দেখাইতে পারবো। দেখো ১ স্কয়ার করলে ১ হয়, আর ৭ স্কয়ার করলে ৪৯ হয়। ৪৯ আর ১ যোগ করলে ৫০ হয়। আবার ৫ ৫ ২৫, ৫ ৫ ২৫, ২৫ ২৫ কিন্তু ৫০ হয়। আবার দেখো এখানে ৬৫ আছে, 65। ১ স্কয়ার করলে ১ হয়, আর ৮ স্কয়ার করলে ৬৪ হয়। ৬৪ আর ১ ৬৫। আবার ৪ ৪ ১৬, ৭ ৭ ৪৯, যোগ করলে কিন্তু ৬৫। এখন আমাদেরকে যখন আবার বলবে যে তোমাদেরকে এবার বলবে যে যেমন এখানে ১৩০, ১৭০, ১৮৫ কে ২ ভাবে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তার মানে ১৩০ কে আমরা কিভাবে করব দেখো, তখন তোমরা লিখবে এখানে, ঠিক আছে? লিখে ১৩০ সংখ্যাটা লিখবা। যেমন তোমরা কি করবে, যেমন ১৩০ কারণ ১ স্কয়ার করি, ১ স্কয়ার করলে ১ হয়, তাহলে আর পাশে আরো ১২৯ লাগে ৩০ হওয়ার জন্য। তাহলে ১২৯ কে কিন্তু করা যায় না কোনো কিছু। তো আবার ২ স্কয়ার করলে ২ দুগুণে ৪ হয়। তারপর আরো থাকে ১০০ হলো ২৬। ১২৬ ও কিন্তু স্কয়ার করা যায় না। তো আমি যদি আবার ৩ স্কয়ার করি তাহলে ৩ তিরিকা ৯ হয়। ৩ স্কয়ার করলে ৩ তিরিকা ৯ হয়। তাহলে আর থাকে ১২১। তাহলে আমরা কিন্তু ১১ ১১ কিন্তু কি হয়? ১২১ হয়। তাহলে ১১ স্কয়ার। তাহলে এভাবে কিন্তু ১৩০ কে দেখানো যাবে। ঠিক আছে? যেহেতু ২ ভাবে দেখাইতে বলছে, তাহলে আমরা আরেকটা ভাবে দেখাইতে পারবো। কিভাবে দেখো? আমরা ৩ স্কয়ার তো দেখলাম, ৪ স্কয়ার করলে ৪ ৪ ১৬। তাহলে ১৩০ থেকে ১৬ বাদ দিলে কত হয়? ১১৪ হয়। ১১৪ কে কিন্তু প্রকাশ করা আবার যায় না, তাই না? তাহলে আমি যদি আবার ৫ স্কয়ার করি, ৫ স্কয়ার করলে ৫ ৫ ২৫। ৫ ৫ ২৫ যদি আরো ১০৫, সেটাকেও যায় না। ৬ স্কয়ার যদি করি, ৬ ৬ ৩৬। দেখছো ১৩০ থেকে যদি আমি আবার ৩৬ বাদ দিই, তাহলে আমার কত থাকে? ৯৪। তাহলে সেটাও কিন্তু আবার কোনোভাবে স্কয়ার করা যায় না। তাহলে আমি যদি আবার ৭ স্কয়ার করি, ৭ স্কয়ার হলো ৭ ৭ ৪৯। তাহলে এখন ১৩০ থেকে যদি আমি ৪৯ বাদ দেই, তাহলে কিন্তু হয় ৮১। ৮১ হয়। ৮১ কিন্তু আবার কিন্তু ৯ স্কয়ার করা যায়। ৯ ৯ ৮১। এভাবে তোমরা করবা। ওকে? আবার একইভাবে দেখো ১৭০ লিখছে। ১৭০ কে তুমি ১ স্কয়ার করলে ১ হয়, আর থাকে ১৬৯। ১৩ ১৩ কিন্তু ১৬৯ হয়। তাহলে ১ স্কয়ার করলে ১, আর ১৭০ থেকে ১ বাদ দিলে হয় ১৬৯। ১৩ ১৩ কিন্তু স্কয়ার, ১৩ ১৩ কিন্তু গুণ করলে ১৬৯ হয়। তাহলে ১৩ স্কয়ার। ১৩ স্কয়ার আর ১ স্কয়ার হলো এই যে ১৩ ১৩ ১৩ স্কয়ার করলে ১৬৯, আর ১ স্কয়ার করলে ১ ১৭০ হয়ে যায়। তো এটা আমরা আরেকটা ভাবে দেখাইতে পারবো কিভাবে? দেখো আমরা যদি ৭ স্কয়ার করি, ৭ ৭ ৪৯ হবে। তাহলে ১৭০ থেকে যদি আমরা ৪৯ বাদ দেই, তাহলে হবে ১২১, হ্যাঁ? ১২১ কিন্তু ১১ স্কয়ার করলে কিন্তু ১২১ হয়। ১১ ১১ গুণ করলে ১২১। এভাবে তোমরা দেখাবা। আবার যেমন বলছে ১৮৫, এটাকে দেখাইতে বলছে। আমরা এটাকে যদি করি কিভাবে করব? যেমন আমরা ৪ স্কয়ার করলে ৪ ৪ ১৬ হবে। আর ১৮৫ থেকে যদি ১৬ বাদ দেই আমরা, তাহলে ১৬৯ থাকে, হ্যাঁ? তাহলে ১৬৯ যদি আমরা করি, ১৩ স্কয়ার করলে কিন্তু ১৩ ১৩ গুণ করলে ১৬৯ হয়। তাহলে আমরা এভাবে দেখাইতে পারবো। আরেকটা কিভাবে দেখানো যায় দেখো? ৮ স্কয়ার করি। ৮ স্কয়ার করলে ৮ ৮ ৬৪। তাহলে ১৮৫ থেকে যদি আমরা ৬৪ বাদ দেই, তাহলে কিন্তু ১২১ হয়। তাহলে ১১ ১১ কিন্তু ১২১। ১১ স্কয়ার করলে ১২১ হয়। তাহলে ১১ ১১ ১২১, আর ৮ ৮ ৬৪। ৬৪ আর ১২১ যোগ করলে কিন্তু ১৮৫ হয়ে যায়। তাহলে এভাবে কিন্তু আমরা এই ৩টাকেই ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে দেখাইতে পারবো।
এখন আমাদের আরেকটা সংখ্যা দিচ্ছে, দেখো কত বলছে যে ৩২৫, এটাকে ৩টা উপায় দেখাইতে বলছে। তাহলে তোমরা এটা কিভাবে করবা দেখো, তাহলে তোমরা এখানে লিখবা এভাবে, হ্যাঁ, খ নম্বর দিয়ে এখানে লিখবা যে ৩২৫, ৩২৫ দিয়ে এটাকে ৩ ভাবে দেখাইতে হবে। এটা দেখো আমি যদি ১ স্কয়ার করি তাহলে ১ স্কয়ার মানে কিন্তু ১, তাই না? ৮ থেকে ৩২৪। তো আমি যদি ১৮ স্কয়ার করি, দেখো ১৮ গুণ করলে ৩২৪ হয়। ১৮ গুণ করলে তোমরা কিভাবে করবা, তোমরা যেমন মনে করো যে প্রথম সংখ্যাটা স্কয়ার করবা, যেমন ১ স্কয়ার করবা, পরে ১ পাইলা, ওই ৩২৫ থেকে আবার ওই ১ বাদ দিবা, তাহলে ৩২৪। ৩২৪ দেখবা কত কত গুণ করে ৩২৪ হয়, ১১ নাকি ১২ নাকি ১৩ নাকি ১৭ নাকি ১৮ নাকি ১৮ গুণ করলে ৩২৪ হয়, তাহলে ৩২৪ এখানে ১ স্কয়ার করলে ১ হয়, ৩২৪ এর ১ হয় ৩২৫। আবার আরেকটা আমরা করতে পারবো কি, দেখো ৬ স্কয়ার মানে ৬ ৬ ৩৬, তাহলে ৩৬ যদি আর এখানে ৩২৫ আছে, তাহলে আমার লাগবে হলো আরো ২৮৯। দেখো ৬ স্কয়ার করলে তাহলে হবে ৩৬। এখন আমরা যদি ৩২৫ থেকে যদি আমরা ৩৬ বাদ দিই তাহলে হবে ২৮৯। এখন আমরা যদি ১৭ স্কয়ার করি, ১৭ কিন্তু ২৮৯ হয়, তাহলে ২৮৯ আর ৩৬ যোগ করলে ৩২৫ হয়। আবার দেখো ১০ স্কয়ার করলে কিন্তু ১০০ হয়, তাহলে ১০০ আর এখানে ৩২৫ থেকে ১০০ বাদ দিলে আরো ২২৫ থাকে, তাহলে আর ২২৫ মানে কিন্তু আমরা ১৫ স্কয়ার দিলে কিন্তু আমাদের আবার ২২৫ হয়। তাহলে ২২৫ আর ১০ স্কয়ার হলো ১০০, তাহলে যোগ করলে হবে ৩২৫। তাহলে এভাবে তোমরা ৩টা উপায়ে দেখাই দিবা। ওকে, এবার দেখো আমাদের কি বলছে, ম্যাজিক বর্গ গঠন করে। এখানে কিন্তু তোমাদের এগুলো ম্যাথের কতে আসতে পারে। ওকে, আর এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। দেখো এখানে তোমরা একটা সূত্র নাই, এই সূত্রটা তোমাদের এখানে মনে রাখবা। আমি এখানে একটা সূত্র লিখে দিচ্ছি, এটা তোমরা খাতার মধ্যে লেখা রাখবা, হ্যাঁ, অথবা বইয়ের মধ্যে লেখা রাখবা। ম্যাজিক সংখ্যা বের করার সূত্র হলো ক, ভিতরে হলো ক স্কয়ার যোগ ১, নিচে হলো ২। এটা হলো ম্যাজিক সংখ্যা বের করার সূত্র। যদি ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা বলে তাহলে কর মান ৩ দিতে হবে। দেখো আমি যদি কর মান ৩ দেই তাহলে কি হবে জানো, এটা ৩, এটা হবে ৩ স্কয়ার যোগ ১, আর নিচে হলো কত ২। দেখো আমি ৩ স্কয়ার যোগ ১ মানে ৩ তারিখে ৯ আর ১ ১০, তাহলে এই যে ৩ গুণন ১০, হ্যাঁ, নিচে হলো ২। ২ দিয়ে যদি ১০ কাটাকাটি করে তাহলে ৫, তাহলে ৩ ৫ কিন্তু ১৫ হয়। দেখো ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কিন্তু ১৫, দেখছো ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হলো ১৫। একইভাবে যদি ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা বলে, দেখো এই যে ৩৪ হলো ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা। এটা তোমরা কেমনে বের করবা, দেখো এটা তোমরা যেমন হলো যে তাহলে সূত্রটা মান বসায় দিবা। যেমন ক ইন্টু ক স্কয়ার যোগ ১ ছিল, তাহলে ৪, তাহলে ৪ স্কয়ার যোগ ১, নিচে হলো ২। তাহলে দেখো কত হবে, এই যে ৪ গুণন ৪ ৪ ১৬ আর ১ ১৭, এই ১৭ নিচে ২। তাহলে ২ দিয়ে ৪ কাটলে হবে ২, কাটাকে ২ দিয়ে ৪ ভাগ করলে ২ হবে। ২ আর ১৭ গুণ করলে ১৭ দুগুণ ৩৪, দেখছো? তাহলে ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা ৩৪। এভাবে ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা তোমরা যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে পারবা। তাহলে এই সূত্রটা মনে রাখবা। ম্যাজিক সংখ্যার সূত্র হলো ক ইন্টু ক স্কয়ার যোগ ১, নিচে হলো ২। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি জানো, আমাদের কাজ হলো যে একটা ৩ ক্রমের ম্যাজিক সম্পর্ক তৈরি করা শিক্ষা। তারপর যেহেতু বই আছে কতে দিয়ে দিতে পারে, একটা ৪ ক্রমের ম্যাজিক বর্গ শিক্ষা। আবার এখানে আরো আছে, দেখো যে ভিন্ন কৌশলে ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। তো পরীক্ষায় তো তোমার আর বলবে না ভিন্ন কৌশলে, তোমাকে বলবে যে ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আর ভিন্ন কৌশলে বললেও তুমি যেটা জানো এটা করলেই হবে। কিন্তু যখন স্কুলে যদি তোমাদের বলে তখন তোমাদের একটু চেঞ্জ করে করতে হবে। দেখো ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা কত ছিল, ৩৪ ছিল না? দেখো এই ম্যাজিক সংখ্যা মানে কি জানো, তুমি যেদিকে যোগ করবা, দেখো এখানে যেহেতু ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা ৩৪, তাহলে তুমি এইদিকে যোগ করলে ৩৪ হবে, এইদিকে যোগ করলে ৩৪ হবে, এইদিকে যোগ করলে ৩৪ হবে। তারপর তুমি যদি এই কোনাকুনি যোগ করো তাও কিন্তু ৩৪ হবে। এটা তো আসলে এখানে লিখছে যে এইটা হলো মেইন ম্যাজিক সংকর, ঠিক আছে, এইটা ম্যাজিক প্যাটার্ন। তাহলে এইটাতে তুমি এই দিক যোগ করলেও ৩৪ হবে, হ্যাঁ, এদিক যোগ করলে ৩৪ হবে, এদিক যোগ করলেও ৩৪ হবে, যেদিকে যোগ করো ৩৪ হবে, কোনাকুনি যোগ করলেও ৩৪ হবে। তাহলে আমাদের ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা, তাহলে এই ম্যাজিক সংখ্যাগুলো বের করা শিখতে হবে। ওকে, দেখো আমরা হলো ৩ ক্রমের ম্যাজিক সংখ্যাটা বের করব। ওকে, তোমাদের তো পরীক্ষা বললো যে ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা বের করো, হ্যাঁ, তাহলে তুমি লিখবা ৩ ক্রমের ম্যাজিক বর্গটি নিম্নরূপ। ওকে, এমনি লিখবা ৩ ক্রমের ম্যাজিক বর্গটি নিম্নরূপ। এরপরে তোমরা কি করবে জানো, এরপর তোমরা ৩ ক্রমের ম্যাজিক বর্গটা করবা। এখন দেখো ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা আবার কত জানো, দেখো আমরা কিন্তু সূত্র শিখছিলাম যে ক স্কয়ার যোগ ১, নিচে হলো ২। তার মানে কর মান যদি আমি ৩ বসাই তাহলে ৩ স্কয়ার যোগ ১, নিচে হলো ২। দেখো তাহলে ৩ তারিখে ৯ আর ১ ১০, তাহলে ৩ গুণন ১০, নিচে হলো ২। তাহলে ২ দিয়ে যদি ১০ কাটাকাটি করি তাহলে হবে ৫,
3 5 15, তার মানে ম্যাজিক সংখ্যা 15। তাহলে আমরা যেদিকে যোগ করব তাহলে আমাদের 15 বানাইতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব দেখো, যেহেতু 3 ক্রমের, দেখো আমি এখানে কয়টা বক্স বানাবো এটাও আমাদের একটা মনে রাখতে হবে। বক্স বানাইতে হবে যেমন মনে করো ক স্কয়ার, এত সংখ্যক বক্স বানাইতে হবে। 3 ক্রমের তাহলে 3 স্কয়ার, তাহলে আমাদেরকে 9টা ঘর লাগবে। ওকে, তাহলে আমি 9টা ঘর বানাবো। এগুলো কিন্তু তোমার পরীক্ষাতে লাগবে না, এগুলো কিন্তু তোমার পরীক্ষাতে তোমার জাস্ট জানার জন্য এগুলো। তো তুমি কি করবা, এভাবে তুমি 9টা ঘর বানাইতে হবে তোমাকে। তাহলে আমরা এই যে মাঝখান থেকে এইভাবে একটা দিব, তারপরে আমরা আবার এইভাবে একটা দিব। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা এইখানে একটা দিব, তারপরে আমরা এইখান থেকে একটা দিব। দেখো আমাদের 9টা ঘর হয়ে গেল। যেহেতু 9টা ঘর হয়ে গেছে, এবার আমরা কি করব, এবার আমরা লিখবো, তাই না? এবার আমরা সংখ্যাগুলো লিখবো। কিভাবে লিখবো দেখো, 3 ক্রমের সময় তোমরা কি করবে জানো, যেহেতু আমাদের সব দিক দিয়ে 15 মিলাইতে হবে, তো 3 ক্রমের ম্যাজিক বর্গ যখন করবা তখন তোমরা মাঝখানে লিখবা 5। মাঝখানে কি লিখবা, 5 লিখবা। মাঝখানে 5 লেখার পর তোমরা জোড় সংখ্যাগুলো 2 সাইডে লিখবা, যে 2 4 6 8। ঠিক আছে, 2 4 6 8। দেখো এবার দেখো 5 আর 2 7 আর 8 15, দেখো এদিকে কিন্তু 15 হয়ে গেছে। আবার 6 আর 5 11, 4 15 হয়ে গেছে। তাহলে 8 4 12, তাহলে এখানে 3 দিলে 15 হয়ে যাবে। 4 আর 2 6, এখানে 9 দিলে 15 হয়ে যাবে। 5 3 8, এখানে 7 দিলে 15 হবে। এদিকেও দেখো 15 হয়ে গেছে। 6 2 8 7 15, 8 6 14, এখানে 1 দিলে 15 হয়ে যাবে। তাহলে দেখো এগুলো কিন্তু 3 ক্রমের ম্যাজিক বর্গটা হয়ে গেছে। এভাবে তোমরা এতটুকু করে রাখলেই কত হয়ে যাবে। তো এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে যে 3 ক্রমের ম্যাজিক বর্গে বর্গ কয়টা আঁকতে হবে আমাদেরকে, ঘর কয়টা লাগবে, ঘর লাগবে ক স্কয়ার, মানে আমাদের 9টা ঘর লাগবে। আর 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, 15। দেখো আরেকটা এমসিকিউ আছে কি, যে 3 ক্রমের ম্যাজিক বর্গটি নির্ণয় করার সময় আমাদের কোন সংখ্যাগুলো লিখতে হয়। দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখতে হয়। আমরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে এই 3 ক্রমের ম্যাজিক বর্গটা করে ফেলবা। এবার দেখো আমাদেরকে যে বললো যে 4 ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করো। ওকে, 4 ক্রমের ম্যাজিক বর্গটি, হ্যাঁ, 4 ক্রমের ম্যাজিক বর্গটি নিম্নরূপ, তোমরা এইভাবে লিখবা। ঠিক আছে, 4 ক্রমের ম্যাজিক বর্গটি নিম্নরূপ। এখন দেখো তুমি কি করবা, আমরা একটা বর্গ আঁকবো। ঠিক আছে, বর্গ কিভাবে, এভাবে তোমরা একটা বর্গ আঁকবা। 4টা দাগ দিয়ে একটা তোমরা কি করবা, বর্গ আঁকে ফেলবা। তো বর্গ আঁকার পর এখন একটা দেখো আমরা কয়টা ঘর দেব টোটাল, এটা আমাদের একে জানতে হবে, তাই না? আমরা বলছিলাম কি, যেহেতু 4 ক্রমের, তাহলে আমরা তো ক স্কয়ার মানে 4 স্কয়ার। ঠিক আছে, 4 স্কয়ার মানে 16টা ঘর লাগবে। টোটাল আমাদের 16টা ঘর দিতে হবে। আর 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, তাহলে ম্যাজিক সংখ্যা সূত্র তো আমাদের হলো ক স্কয়ার যোগ 1, নিচে হলো 2। তাহলে ক স্কয়ার মানে কত, ক মানে হলো 4, আর ক স্কয়ার হলো 4 স্কয়ার যোগ 1, নিচে হলো 2। তাহলে দেখো 4, এই 4 4 16 আর 1 17, তাহলে আমরা লিখবো 17, নিচে 2। তাহলে 2 দিয়ে 4 1 যদি আমরা কাটি তাহলে হবে 2, 17 দুগুণে 34। তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, 34। তাহলে আমাদের 34 বের করতে হবে। তাহলে আমরা 34 কিভাবে বের করব দেখো, আর আমাদের 16টা যেহেতু দাগ ঘর বানাইতে হবে, তাহলে আমরা 16টা ঘরের জন্য আমরা এভাবে 4টা করে বানাবো। ওকে, মাঝখানে আগে একটা দিয়ে দিব, মাঝখানে একটা দিয়ে দিলে তারপর আমরা এখান থেকে একটা দিব, আবার আমরা এখান থেকে একটা দিব ঘর। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা 4টা দিয়ে দিবা, আবার এখানেও মাঝখান থেকে দিয়ে দিবা। তাহলে দেখবা 16টা হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা মাঝখানে দিয়ে দিবা, আর হলো এইখান থেকে মাঝখানে একটা দিয়ে দিবা। দেখো 16টা ঘর হয়ে গেছে। এখন আমরা কি করব, নাম্বারগুলো লিখবো। কিভাবে লিখবো দেখো, তো শিখে দেখো এখানে কিন্তু দেখো ওরা 4 ক্রমের অনেকগুলো স্টেপে করছে। তো পরীক্ষায় তোমাদের এতগুলো স্টেপ এগুলো কিছুই করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট 4 ক্রমের ম্যাজিক বর্গটা গঠন করে ফেলবা। কিভাবে করবা দেখো, দেখো আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে যদি শুরু করি, 1 থেকে শুরু করি, দেখো এখানে 1 আসে, তাই না? তো এখানে যেহেতু 1 আসে, এখানের একটা আমি এইখানে লিখে দিব। ওকে, 1। ওকে, তাহলে 1, এখানে 2, এখানে 3, এখানে যে 4 সংখ্যাটা আসবে এই 4টা আমি এখানে লিখে দিব। তাহলে 1 2 3 4, তারপর তোমার লিখবো 5। দেখো 5, এই যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে না, এগুলো উল্টায় দিব। দেখো 5, এখানে দেখো 6 হয়, এই 6টা আমি এইখানে, এই 6টা এখানে লিখে দিব এখানে। ঠিক আছে, আর এখানে দেখো 7 হয়, তাহলে এই 7টা আমি এইখানে লিখে দেব, এখানে 7টা আমি এখানে লিখবো। তাহলে দেখো একটা আমি এই কোণাতে লিখলাম, এখানেতে লিখলাম, একের পরে 2, 2 এর পরে 3, তারপর 4, এই 4টা আমি এই কোণাতে লিখলাম। ওকে, 4, তারপর তোমরা 5 5ই লিখবা, এই 6
7 6টা আবার এখানে দিয়ে দিব, 7 এখানে দিয়ে দেবো, তারপরে 8 8 ঠিকই থাকবে, 9 ঠিকই থাকবে। এখানে তো 10 হয়, তাহলে এখানে যেহেতু 10 হয়, এই 10টা আমি এখানে লিখে দেব 10। এখানে যেহেতু 11 হয়, এই 11টা আমি এখানে লিখে দেব। তারপরে এখানে 12 লিখে দেব। তারপরে এখানে যেহেতু এখানে 13 হয়, তাহলে এই 13টা আমি এখানে লিখে দেব। ঠিক আছে? 13, আর এখানে দেখো 14, ঠিক আছে? এখানে দেখো 15, এখানে যেহেতু 16 হয় লাস্টে, এখানে যেহেতু 16 হয়, এই 16টা আমি প্রথম ঘরে লিখে দেব। ওকে? এই দেখো এটা কিন্তু আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেল। তাহলে তুমি এতটুকু করলেই হয়ে যাবে। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার সময় আমাদের সংখ্যা ইউজ করতে হয় কত? 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে ইউজ করতে হয়। আর একটা হলো দেখো, এখানে ঘর টানতে হয় আমাদের 16টা, আর ম্যাজিক সংখ্যা হলো আমাদের 34। ওকে? তো শিখে দিয়ে দেখো যে আমাদের যদি বলে 5 ক্রমের ম্যাজিক বর্গটা, ওকে, তাহলে তোমরা কি লিখবা যে 5 ক্রমের ম্যাজিক, ঠিক আছে, ম্যাজিক বর্গটি। ওকে? 5 ক্রমের ম্যাজিক বর্গটি নিম্নরূপ। এটা তোমরা দেখো 5 ক্রমেরটা তাহলে কিভাবে করবা, যে এটা তোমরা লিখবা এভাবে। তারপরে তোমরা এরকম একটা বক্স বানাবা। ওকে? বক্স বানানোর পর দেখো আমরা কিন্তু দেখো আমরা যদি দেখি যে 5 ক্রমে যেহেতু, তাহলে আমরা তো ক স্কয়ার জানি, তাহলে 5 স্কয়ার মানে 25টা ঘর লাগবে, তাই না? তাহলে 25টা ঘর যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমরা এইদিকে 5টা দিব, এইদিকে 5টা দিব। তাহলে আমি এইদিকে একটা দিয়ে নিই আগে, তারপরে মাঝখান দিয়ে একটা দিয়ে নিই, তাহলে এবার এখান থেকে একটা দিব, আবার এখান থেকে একটা দিব। তাহলে দেখো 5টা হয়ে গেল তো। এবার আমরা এইদিকেও দেব 5টা। ওকে? এখানে একটা দিয়ে নিই, মাঝখানে একটা দিয়ে নিই, তাহলে এইভাবে আমরা একটা দিব, তারপরে আমরা এইভাবে একটা দিব। ওকে? এবার দেখো তাহলে আমাদের কিন্তু 25টা দাগ হয়ে গেল। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু, তাহলে আমাদের দেখো তাহলে আমরা কি করব জানো? তাহলে আমরা এই যে মাঝখান যে সংখ্যাটা আছে না, দেখো এখানে যে মাঝখানের সংখ্যাটা আছে, এই মাঝখানে তুমি 1 লিখবা। মাঝখানে কি লিখবা? 1 লিখবা। তারপরে এই যে কোণাটা আছে, এখানে তুমি 2 লিখবা। এখানে তুমি কি করবা? 3 লিখবা। লেখার পরে তারপর তুমি এইখান থেকে দেখো যে 1 যেখানে লিখছো, এই লাইনে তুমি এখানে 4 লিখবা, এখানে 5 লিখবা। ঠিক আছে? 4 5 লিখবা। এরপরে তুমি 4 এর সোজা যে আছে এখানে, 4 এর পরে দেখো এই যে 4 5 লিখছো, এই যে 5, এখানে তুমি 6 লিখবা, এখানে 7 লিখবা, এখানে 8 লিখবা। ওকে? আর এই যে কোণাটা আছে এখানে তুমি 9 লিখবা। ঠিক আছে? তারপর তুমি এখানে একটা 10 লিখবা, এখানে তুমি 11 লিখবা। তারপর তুমি এখানে 12 লিখবা। তারপর এখানে তুমি দেখো এই যে 11 12, এখানে তুমি কি করবা? 13 লিখবা, এখানে তুমি 14 লিখবা। তারপরে এখানে তুমি কি লিখবা? 15 লিখবা। ওকে? 15 লেখার পর দেখো এখানে তুমি এই যে 15 এর নিচে তুমি আবার 16 লিখবা। ঠিক আছে? তো এখানে তুমি 17 লিখবা। তারপরে তুমি দেখো এই যে এখানে তুমি কি করবা? এখানে তুমি 18 লিখবা। তারপরে এই লাইনে তুমি যখন 19 লিখবা, তো তুমি 20 লিখবা। তো 20 এর পরে তুমি এখানে তুমি কি করবা? 21 লিখবা। এখানে তুমি 22 লিখবা। এখানে তুমি 23 লিখবা। তারপরে এখানে তুমি 24 লিখবা। এখানে তুমি 25 লিখবা। ওকে? তাহলে এটাই তোমাদের কি হয়ে যাবে? 5 ক্রমের ম্যাজিক বর্গটি হয়ে যাবে। ওকে? তাহলে এভাবে তোমরা 5 ক্রমেরটা করে ফেলবা। তো দেখো এখানে আমাদের 4 ক্রমের আর 5 ক্রমের ছিল। ওকে? তাহলে তুমি 3 4 5 এই প্রত্যেকটারই একটা করে ম্যাজিক বর্গ শিক্ষা রাখবা, তাহলে তোমাদের পথে যদি কখনো আসে তাহলে তুমি দিতে পারবা। ওকে? তাহলে এবার দেখো এখানে অনেকগুলো এমসিকিউ আছে। দেখো আমাদের বলছে যে কোনো দুইটা 2 অঙ্কের যে কোনো দুইটা সংখ্যা নিতে বলছে। যেমন আমরা একটা সংখ্যা নিলাম। আমাদের বললো কি 2 অঙ্কের দুইটা সংখ্যা নাও। তাহলে আমরা নিলাম, সংখ্যা নিলাম, মনে করো আমরা সংখ্যা নিলাম হলো 4 আর 3। এবার সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করো। যেমন এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। আমরা উল্টায় দিব। তাহলে 3 লিখবো, 4 লিখবো, স্থান বদল করে দিলাম। এবার যে নতুন সংখ্যা দুইটা পেলাম, এই দুইটাকে বলছে যোগ করতে বলছে। কি বলছে? যোগ করো। স্থান বদল করো, পরে বলছে যোগ করো। তাহলে আমরা যে যোগ করি তাহলে কত হয় দেখো, 4 আর 3 যোগ করলে 7 হবে, 4 আর 3 যোগ করলে 7 হবে। এটাকে যোগফলকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। দেখো আমরা যদি 77কে 11 দিয়ে ভাগ করি, 77কে 11 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু 7 11 77, তাহলে ভাগশেষ 0 হয়। আমরা বলছে ভাগশেষ 0 হবে। তার মানে যে কোনো দুইটা সংখ্যা নিয়ে আমরা যদি উল্টায় দিই, উল্টায় দিয়ে আমরা যদি যোগ করি সংখ্যা দুইটা, পরে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। আবার বলছে 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। আমরা আবার দুইটা সংখ্যা নেই। মনে করো আমরা নিলাম হলো যে কোনো দুইটা সংখ্যা নিতে বলছে। যেমন আমরা নিলাম হলো কি, আমরা নিলাম 72। হ্যাঁ, এই সংখ্যাটা নিলাম।
যে কোনো সংখ্যা নেওয়া যাবে। এবার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। স্থান পরিবর্তন করলে হবে ২৭। এবার আমরা কি করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। তাহলে ২৭-এ ১২ করতে ৫, আর ২ আর ১ ৩ আছে, ৭ করতে ৪। দেখো ৪৫ হয়েছে। এটাকে ৯ দ্বারা ভাগ করব। ভাগশেষ বলছে ০ হবে। তার মানে আমরা যদি এই যে ৭২-কে ৭২ বিয়োগ ২৭ যেমন ৪৫ বেরোইছে, এটাকে যদি ৯ দ্বারা ভাগ করি, তাহলে ৯ দ্বারা ভাগ করলে ৫ নং ৪৫, দেখো ভাগশেষ 0। ওকে, তার মানে তোমার পরীক্ষায় এরকম আসতে পারে যে নিম্নের কোন সংখ্যাকে ৯ দ্বারা বিভাজ্য হবে বা ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ হবে। এখন তুমি তাহলে এরকম দেখবা যে একটা যেমন ৩২ মাইনাস ৩০, যদি তুমি ক্যালকুলেটারে বিয়োগ করে ভাগ করে ৯ দিয়ে ভাগ করে দেখতে পারো, বাট তুমি ডাইরেক্ট বুঝবা এটা যে এটা ৩-২ আছে, এটা উল্টায় দিছে ২-৩, তাহলে বিয়োগ করছে, তাহলে অবশ্যই এর বিয়োগ ফলটাকে ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ হবে। এভাবে এমসিকিউতে আসে। এবার ৩ অঙ্কের যে কোনো সংখ্যা নিতে বলছে, সেগুলো তাদেরকে যদি স্থান পরিবর্তন করে লিখি, তাহলে বড় সংখ্যাটি থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে ৯৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হবে। দেখো আমরা যদি যে কোনো ৩টা সংখ্যা নিই, যেমন আমি যদি লিখলাম ৪, ৬, ২, এই সংখ্যাটাকে যদি আমি উল্টায় দিই, হ্যাঁ ৩ অঙ্কের সঙ্গে উল্টায় দিই, উল্টায় দিলে কত হবে, ২, ৬, ৪ হবে। তাহলে আমি ২, ৬, ৪, ২, ৬, ৪ এটা যদি বিয়োগ করি, তাহলে আমার বিয়োগ ফল হবে কত, ১৯৮। এটাকে যদি আমি ৯ দ্বারা ৯৯ দ্বারা ভাগ দিই, তাহলে দেখো ভাগফল হবে কত, ভাগফল হবে ২। তার মানে কোনো ভাগশেষ থাকে না, ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা দিয়ে তোমাদের ম্যাথ আসবে পরীক্ষাতে, এটা হলো জ্যামিতিক প্যাটার্ন। ওকে, এই প্যাটার্ন দিয়ে তোমাদের ম্যাথ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো এখানে দেখো ১টা ২টা ৩টা ৪টা লাইন দিয়ে এই সংখ্যাটা হয়েছে, দেখো ৪। এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, তাহলে ৭টা লাইন আছে। এখানে দেখো মানে ৪-এর পরে ৭, তার মানে ৩ বাড়ছে, কত বাড়ছে এখানে, ৩ বাড়ছে। ৭-এর পরে ১০, এখানেও ৩ বাড়ছে, তাই না? তাহলে পরেরটা অবশ্যই ৩ বাড়বে, তাহলে ১৩ হবে। তাহলে সূত্রটা কি হয়েছে দেখো, যেহেতু ৪-এর থেকে ৭ ৩ বাড়ছে, তাহলে আমরা আগে ৩ লিখবো, ৩-এর সাথে একটা ক লিখবো। লেখার পরে আমি ৩ যদি আমি লিখি, তাহলে প্রথম সংখ্যাটা আছে ৪, তাহলে আরো ১ লাগে, তাহলে যোগ দিয়ে ১ লাগবে, এই যে সূত্র হয়ে গেল। এবার দেখো এখানে দেখো ৬টা লাইন আছে, যে ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা লাইন। এখানে আছে কয়টা দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১টা লাইন, দেখো ১১টা, তাই না? এখানে দেখো একইভাবে দেখো এখানে আরেকটা লাইন বাড়ায় দিছে, এই যে এখানে এইভাবে দিয়ে আরেকটা লাইন বাড়ায় দিছে। তাহলে এখানে দেখো ৬-এর পরে ১১ ৫ বাড়ছে, এখানে ১১ পরে ১৬, এটাও কিন্তু ৫ বাড়ছে। তাহলে যেহেতু ৫ বাড়ছে, তাহলে আমাদের সূত্রটা হবে আগে ৫ লিখবো, তার সাথে একটা ক লিখবো। লেখার পরে আমরা কি করব, এখানে যেহেতু ৫ বাড়ছে, আছে কত ৬, তাহলে ১ লাগবে, তাহলে ১ দিয়ে দিব। তাহলে এটা হলো সূত্র। এটা কেন সূত্র জানো? দেখো আমি যদি ১ নম্বর চিত্রে এই যে ১ নম্বর, এই যে ১ নম্বর যেটা সংখ্যাটা দেখো, ১ নম্বরে আছে ৬, তাই না? ৬টা লাইন দিয়ে এই চিত্রটা হইছে। তাহলে আমি যদি কর মান যদি ১ দেই, তাহলে ৫ গুণন ১ যোগ ১, দেখো ৫ একে ৫ আর ১ ৬। এবার কর মান যদি আমি ২ দেই, তাহলে হবে ৫ দুগুণে ১০ আর ১১, দেখছো ১১। কর মান যদি ৩ দেই, ৩ ৫ ১৫, ১ ১৬। কর মান যদি ৪ দেই, ৪ ৫ ২০ আর ১, দেখছো ২১। কর মান যদি ১০ দেই, তার মানে ৫ ১০ ৫০, ১ ৫১। তাহলে ১০ নম্বর চিত্রে ৫১টা লাইন থাকবে। এভাবে আমরা পরের লাইনগুলো বের করতে পারবো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ করতে এটা লাগবে আমাদের। আরেকটা জিনিস দেখো, এখানে দেখো এখানে ৭টা লাইন আছে টোটাল, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টা লাইন। পরে আছে ১২টা, তারপরে আছে ১৭টা। তাহলে কয়টা বাড়ছে, এখানেও ৫টা বাড়ছে, তাহলে আমি ৫ লিখবো। ৫ লেখার পর সাথে একটা ক দিব। এখন আমি ৫ লিখছি, কিন্তু এখানে আছে ৭, তাহলে ২ লাগবে, তাহলে এখানে ২ লিখে দিবা। এই সূত্র হয়ে গেল। এখন আমি যদি এই সূত্রে কর মান ১ দেই, ৫ থেকে ৫ আর ২ ৭, দেখছো? কর মান যদি আমি ২ দেই, কর মান ২ দিলে ৫ দুগুণে ১০ আর ২ ১২ হয়ে যাবে। তার মানে যে দেখো ১২। কর মান ৩ দিলে ৩ ৫ ১৫ আর ২ আর ১৭ হয়ে যাবে। কর মান ৪ দিলে ৪ ৫ ২০ আর ২ দেখো ২২ হয়ে যাবে। তাহলে এই যে ৫ ক যোগ ২, এটা একটা সূত্র। এটা একটা বীজগণিতিক সূত্র, বীজগণিতিক রাশি। তাহলে এভাবে প্রত্যেকটা প্যাটার্নে একটা বীজগণিতিক রাশির সাহায্যে এভাবে দেখানো যায়। তাহলে আমাদের অনেক সময় ম্যাথে এটা বলবে। এরপরের এই যে উদাহরণ ৪ নম্বরেই তোমাদের এই কাজগুলো আছে, আমরা এটা দেখব। তার আগে দেখো এখানে একটা জিনিস দিছে, যেখানে ওরা একটা সূত্র দিছে, এটা নিয়ে একটা সূত্র। এই সূত্রে প্রথম দেখো মান, প্রথম পদের মান কত হবে দেখো, এলো পদ, হ্যাঁ? তো এটা হলো ক্রমিক নাম্বার দিছে, এখানে ৪টা নাম্বার দিছে, এখানে ৪টা রাশি, বীজগণিতিক রাশি লিখছে। এখানে কততম পদে কত নাম হবে, মানগুলো ওরা বের করেই দিছে। না দিলে আমরা বের করতে পারতাম। দেখো আমি ক এর মান যদি ১ দেই, প্রথম দেখো প্রথম পদ,
কত হবে দেখো, করমান যদি 1 দেই, 2 একে 2 আর 1 3, দেখছো? করমান যদি আমি চতুর্থ পদ কত হবে দেখো, করমান যদি 4 দিই, 4 দুগুণে 8 আর 1 9, দেখো 9 আছে। করমান দেখো দশম পদ কত হবে এটা যদি বের করতে বলে, দেখো করমান যদি 10 দেই, 10 দুগুণে 20 আর 1 21, দেখছো? তো সেক্ষেত্রে দেখো এখানে এই যেটা 3 ক যোগ 1, দেখো করমান যদি আমি 1 দেই, 3 একে 3 আর 1 4 হয়ে যাবে। এভাবে সবগুলো দেখো 100তম পদ কত হবে, আমি করমান যদি 100 দিই, 3 100 300 আর 1 যোগ করলে দেখো 301। এভাবে যে কোনোগুলো বের করে যায়। এখানে দেখো ক স্কয়ার মাইনাস 1, দেখো আমি করমান যদি 1 দেই, 1 স্কয়ার থেকে 1 বাদ দিলে কিন্তু 1 স্কয়ার করলে 1ই হবে, আর 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, দেখছো? করমান যদি 2 দেই, 2 স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে দেখো 3। এভাবে সবগুলোতে এভাবে কততম পদ এটা তার মানে বীজগণিতীয় রাশি দিয়ে আমরা যততম পদ বলবে করমান তত বসায় দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। এভাবে এমসিকিউ আসতে পারে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে উদাহরণ এবং অনুশীলনী ম্যাথ করাবো। ভালো থেকো।